সালাম এবং শুভেচ্ছা জানাই। শীতের তীব্রতা কেটে আমি বলবো আজকে শীতের এই মনোরম রাত, বেশ স্নিগ্ধ রাতই ভালো লাগছে। কয়েকদিনের এই তীব্র শীতের পরে, অন্ধকারের পরে আলো ভালো লাগে, বেশি শীতের পরে একটা স্বাভাবিক পরিস্থিতি এসছে, ভালো লাগছে আর কি। মার্ক্সবাদের একটা কথা আছে, দ্বন্দ্ব ছাড়া আনন্দ নাই, দ্বন্দ্ব হলে তারপরে আনন্দটা বেশি। তাই কথা একটা সুন্দর, কিন্তু দ্বন্দ্ব ছাড়া আনন্দ নাই, মহামতি মার্ক্সের কথা। তো যাই হোক, সংগ্রাম গত নির্বাচনে আমরা যদি দ্বন্দ্ব থাকেও আমরা যদি জয়ী হতে পারতাম, সাফল্য আসতো, তাহলে আনন্দ হতো। কিন্তু দুঃখজনক ভাবে আমাদের দল হেরে গেছে। এর দায়িত্ব অবশ্যই আমি, যেহেতু এখানকার দীর্ঘদিন যা আপনাদের নেতৃত্ব দিচ্ছি, আমার প্রতি আপনাদের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা, অবশ্যই দায়িত্ব আমাকে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে অনেক বিশ্বাস করেন, আস্থায় রাখেন, আমাকে অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন। আজকেও আপনারা হয়তো টেলিভিশনে দেখেছেন, প্রধানমন্ত্রীর সাথে আমার কৃষি মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল। এই মাত্র প্রধানমন্ত্রীর PS1 আমাকে একটা বার্তা পাঠিয়েছেন, যে মাননীয় প্রধানমন্ত্রী বার্তাটা দিয়েছেন, সেটি হলো যে বাংলাদেশে কৃষি বিজ্ঞানীরা অনেক অবদান রেখেছে, তারা অনেক গবেষণা করে প্রযুক্তি উদ্ভাবন করেছে, বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করেছে, এবং বাংলাদেশ, আমি মনে প্রাণে বিশ্বাস করি, কৃষি বিজ্ঞানীদের অনেক অবদান। আমি তাদেরকে কিছু ইনসেন্টিভ, আমি তাদেরকে উৎসাহ, কিছু পুরস্কার দিতে চাই। তো এটি হলো মানে ভালো লাগে যে আমাদের প্রতি নেত্রীর যে অনুষ্ঠানটি আমার মন্ত্রণালয়েরই ছিল, বিজ্ঞানীদের পক্ষ থেকে আমি আশা করেছি এবং তিনি সেটির স্বীকৃতি দিয়েছেন। আমি আমার একটি মন্ত্রণালয় চালাই এই গত 2 বছর। গত বছর আমার মন্ত্রণালয় এটা পারফরমেন্সের মন্ত্রণালয়ের পারফরমেন্সই হয়, মূল্যায়ন হয়, প্রত্যেক বছরই ইভ্যালুয়েশন হয়। এবারও হয়েছে। কৃষি মন্ত্রণালয় গত বছরও দ্বিতীয় হয়েছিল, সেকেন্ড সকল মন্ত্রণালয়ের মধ্যে। এই বছরও ইনশাল্লাহ দ্বিতীয় হয়েছে। এবং যারই স্বীকৃতি স্বরূপ আজকের অনুষ্ঠানটি, আমরা কোনো দাবি দাওয়া করি নাই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকেই বাসায় গিয়ে মনে হয় একটা বার্তা দিয়েছেন যে কৃষি বিজ্ঞানীরা অনেক অবদান রাখছে, অনেক তাদের অর্জন দেশ ও জাতির জন্য, সেই অর্জনের স্বীকৃতি আমি দিব। কোনো একটা ফর্মে কোনো আমাদের সুযোগ সুবিধা বা একটা দাবি আমাদের আছে, যে আমরা চাই যে বিজ্ঞানীদেরকে রিটায়ারমেন্টে, যেমন বিশ্ববিদ্যালয়ে 65 বছর, ঠিক বিজ্ঞানীদেরকেও যেমন বিদেশের বিভিন্ন দেশে, পশ্চিমা দেশে, উন্নত দেশে বিজ্ঞানীদের কোনো রিটায়ারমেন্ট এজ নেই। তারা যতদিন চাকরি করতে চায় তারা বিজ্ঞানীরা চাকরি করতে পারে। বিজ্ঞানী বলতে শুধু কৃষি বিজ্ঞানী না, সকল বিজ্ঞানীরা যারা স্যাটেলাইটের গবেষণা করে, ফিজিক্সের গবেষণা করে, ইঞ্জিনিয়ারিং এর গবেষণা করে, ইলেকট্রিকের, সবারকেই দুইটা জিনিস, ওই সকল দেশে বিয়েদেরও কোনো রিটায়ারমেন্ট এজ নেই। বিচারপতিরা যখন বলবে যে আমি এখন রিটায়ার করবো, তখন রিটায়ার, আর না হলে ঘরে শুয়ে থাকলেও বিচারপতি থেকে যায়। এখন নির্বাচন নিয়ে তো আপনারা অনেক আলোচনা করেছেন, অনেকেই অনেক কথা বলেছে, ব্যাখ্যা দিয়েছে। আমি মনে প্রাণে ব্যাখ্যা যাই হোক, ব্যাখ্যার সর্বশেষই হলো যে আমরা হেরেছি, কাজে আমি হারাটাকেই মেনে নিচ্ছি এবং এই দায়িত্ব আপনাদের সকলের। যাই হোক, আমি মনে করি সবচেয়ে বেশি দায়িত্ব আমার ছিল, কাজে এই ব্যর্থতারও সকল দায়িত্ব আমার উপরই বর্তায়, এবং সেটি নিতে আমার মনে কোনো দ্বিধা নাই। আমি অকপটে আপনাদের সামনে মেনে নিচ্ছি, স্বীকার করছি, গ্রহণ করছি যে নির্বাচনের ব্যর্থতার দায়িত্ব সকলটাই আমার। আরেকটি হলো যে কিভাবে নির্বাচনের আমরা প্রার্থী ঠিক করেছি। এখানে অনেক নেতা কর্মীরা আপনারা রয়েছেন, এই রুমে বসেই ইনস্ট্যান্ট আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম
যে আমরা একটা তৃণমূলের একটা নির্বাচন করে তার মাধ্যমে নির্বাচনটা চূড়ান্ত করব। তারপরেও শুনেছি পরের দিনই বলেছে যে ওই নির্বাচনে আমরা যে প্রার্থী মনোনয়ন করলাম, যে নির্বাচন আমরা করেছিলাম, সেই নির্বাচনে অনেক টাকা পয়সা লেনদেন হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখানে কেউ কি আছেন বলতে পারবেন যে তার জানা মতে 5 টাকার লেনদেন ওই প্রার্থী মনোনয়নকে নিয়ে ওই দিন হয়েছিল? কেউ আপনারা জানতেন ঘুণাক্ষরেও? ইভেন ফরিদ প্রফেসর, পার্টির জেনারেল সেক্রেটারি, উনি জানতেন কিনা, জানতেন কিনা? এখানে যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই জানেন। এবং পরেও কিন্তু আলোচনা হয়নি। তারপরেও একটা গুজব ছড়ানো হয়েছে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ভোট কিনেছে। যাই হোক, এই গেল একটি দিক। দ্বিতীয়ত হলো, আমার জন্য কি অল্টারনেটিভ ছিল? অনেকেই বলছে যে হ্যাঁ অল্টারনেটিভ ছিল, সুযোগ আছে, আমাদের গঠনতন্ত্রে আসলে যে তৃণমূল পর্যায় থেকে 3 জন পাবে, 3 জনকে 3টা নাম পাঠাতে হবে। 3টা নাম পাঠাতে গিয়ে আমরা 3টা নাম পাঠিয়েছি। সেই 3টা নাম থেকে যে কোনো একজনকে মনোনয়ন দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের মনোনয়ন কমিটি রয়েছে। তো মনোনয়ন কমিটির সভাপতি হলো মাননীয় প্রধানমন্ত্রী, এবং সৌভাগ্যক্রমেই হোক দুর্ভাগ্যক্রমেই হোক আমি আবার সেই মনোনয়ন কমিটির সদস্য। কাজে কিছু দায়িত্ব আমার কাছে আসে, আমি তো নাও থাকতে পারতাম। যদি আমি না থাকতাম তাহলে সম্পূর্ণ দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই কমিটির যারা সদস্য। যেহেতু আমি সেখানে সদস্য ছিলাম, আমি বলতে পারতাম যে তৃণমূলের ভোটে পাইছে বেশি, কিন্তু সে পাস করবে না। হয়তো এই কথাটা বললে মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন করে দিত, কিন্তু আপনাদের কাছে কিন্তু এটা গ্রহণযোগ্যতা পেত না। তখন সবাই বলতো যে তাহলে আমাদেরকে দিয়ে ভোট করায় এই ফাঁস করার নাটক করার কি দরকার ছিল? নাটক করার তো দরকার ছিল না। এবং তপন চেয়ারম্যানও মানতো না। সে বলতো আমি তৃণমূলে জিতছি, এটা বদলাবে কেন? সেও হয়তো বিদ্রোহী প্রার্থী হতে পারতো, সেও তো তপনও বিদ্রোহী প্রার্থী হতে পারতো। এবং অনেক সিনিয়র লিডাররা প্রকাশ্যে তপনের পক্ষে ছিল। কাজে আমার জন্য তো কোনো অল্টারনেটিভ ছিল না। বাইরের মানুষ জামালপুর কিংবা ময়মনসিংহ বা ঢাকার নেতৃবৃন্দ যাই বলুক, তারা বলবে যে ডক্টর রাজ্জাকের এখানে বিদ্রোহী প্রার্থী পাশ করছে, তার মানে বিদ্রোহী প্রার্থী ডক্টর রাজ্জাকের বিরুদ্ধে এবং বিদ্রোহী প্রার্থী এতে আমার কিছুটা পরাজয় হয়েছে। ফিরোজ বলেছে যে মন্ত্রী মহোদয়ের গায়ে তো কালিমা লাগে কোটি বলতেছিল। আসলেও তাই, অবশ্যই বাইরের মানুষ কিন্তু এটাই ধরে নিয়েছে যে আমার প্রার্থী ফেল করেছে এবং ধনবাড়ির আওয়ামী লীগের নেতা কর্মীরা বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়েছে, এটা আমার প্রতি বিদ্রোহ। কিন্তু আমি কিন্তু সেইভাবে করি নাই। আপনাদের আমি বলছি তাদেরকে যে আমার নেতা কর্মীরা জানে যে আমি কোনো ভুল করি নাই, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো মনোনয়ন দিইনি। ব্যক্তিগতভাবে মনোনয়ন দিয়েছে আমি মধুপুরে। তারা বলেছে, আমাকে দায়িত্ব দিয়েছে যে আপনাকে আমরা দায়িত্ব দিলাম, আপনি যাকে খুশি তাকে আপনি সিদ্ধান্ত নেবেন। এবং আমি সিদ্ধান্ত নিয়ে আমি যা ভালো মনে করেছি সেটা করেছি। কিন্তু ধনবাড়িতে কিন্তু আমি সেটা করি নাই। ধনবাড়িতে আমি আপনাদেরকে ছোট করিনি, আপনারা যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আমি মাথা পেতে নিয়েছি। যাই হোক, আমার আরো হয়তো গভীরে গেলে আমি জানতে পারতাম বা কে জনপ্রিয়, কতটুকু জনপ্রিয়। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। দল দ্বিধাবিভক্ত ছিল না, দল ঐক্যবদ্ধ ছিল। একটা নির্বাচনে এইরকম ঐক্যবদ্ধ কম থাকে। আমরা জানি এখানে আরো 2টা নির্বাচন হয়েছে মেয়রের, সেই 2টা মেয়রের নির্বাচনে সবুজ তালুকদার এক প্রার্থী ছিল, 2বারই সবুজ তালুকদার প্রার্থী ছিল, কিসলু চেয়ারম্যান প্রার্থী ছিল, কিসলু চেয়ারম্যান প্রার্থী ছিল। তারপরেও আমি বলি যে নেতা কর্মীরা খুবই ঐক্যবদ্ধ ছিল, এর চেয়ে বেশি ঐক্যবদ্ধ হওয়ার দরকার হয় না। কিন্তু তারপরেও আমরা ভোট আনতে পারি নাই, ভোট জোগাড় করতে পারি নাই। এই একটি। আর একটি বিষয় হলো যে ব্যক্তিগতভাবে ক্যান্ডিডেট যাই হোক, অনেক সময় সঠিকভাবে কাজ করলে ভোট আনা যায়। কাজ করেছো, কঠোর পরিশ্রম করেছো, প্রত্যেক ইউনিয়ন থেকে নেতারা আপনারা এসে এসে ধনবাড়িতে ভোট চেয়েছেন, তো ভোটের জন্য আপনারা অনেক পরিশ্রম করেছেন। আমি অবশ্যই ধনবাড়ি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নির্বাচনে এরকম অনেক বড় বড়, ইন্দিরা গান্ধী তো নির্বাচনে ফেল করেছে, তাই বলে কি তার নেতৃত্ব চলে গেছে? ইতিহাসে না ইন্দিরা গান্ধীর নাম স্বর্ণাক্ষরে লেখা আছে ভারতের ইতিহাসে। ঠিক তেমনই ভাবে আমাদের
নেত্রীও তো নির্বাচনে ফেল করেছেন একবার 91 নির্বাচনে সবগুলো সিটে তো উনি জিততে পারে নাই। কিন্তু আমি তো মনে করি যে তার অবদানও চিরদিন এদেশে উজ্জ্বল হয়ে থাকবে। তিনি দেশ পরিচালনায় যেভাবে সফলতার পরিচয় দিয়েছেন, তো কাজেই এই নির্বাচনে আমরা ফেল করেছি। কিন্তু যে পয়েন্টগুলো এসছে সেটা হলো যারা বিদ্রোহী প্রার্থী হয়, এই তপন চেয়ারম্যান উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিল এবং সবুজ তালুকদারও হয়েছিল। দুই দিনকে কিন্তু আমরা শাস্তি দিয়েছিলাম, দীর্ঘদিন তারা দলের কর্মকাণ্ডের সাথে ছিল না। পরে আমরা 2 বছর পরে বোধহয় তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম পরে করে, কিন্তু দুজনকে। তারপরে সবুজ তালুকদার আবার যখন করলো, তারপরে কিন্তু সবুজ তালুকদারকে আমরা আর দলে রাখি নাই। কাজে আপনারা যেটা বলছেন যারা বিদ্রোহী প্রার্থী হয় তাদের আমরা কোনো শাস্তি দিই না, শাস্তি কিন্তু তাদেরকে দিয়েছি, দেই নাই এটা কিন্তু সঠিক না। অবশ্যই তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। এখনো সবুজ তালুকদার আমার বাড়িতে না, যেমন আপনারা জানেন যে ব্যক্তি পারিবারিক ভাবে হীরাদের সাথে তাদের একটা রয়েছে, হীরাদের কাছে বারবার এসেছে, আমার কাছে এসেছে যে আমাকে মাফ করে দেন, আমাকে দল করার সুযোগ দেন। কিন্তু আমরা কিন্তু সবুজ তালুকদারকে এক দলে ফিরিয়ে নেই নাই। আমি তো তুমি দ্বিতীয়বার, আমরা তো তোমাকে সুযোগ দিয়েছিলাম, দ্বিতীয়বার তুমি বিদ্রোহী প্রার্থী আমাদেরকে এরকম ফেললা কেন? সেই জন্য তাকে কিন্তু আমরা ক্ষমা করি নাই। এই যে শফি এখানে আছে, তো শফিও তো বিদ্রোহী প্রার্থী হয়েছে। শফি কি আমাদের দলের সাথে দীর্ঘদিন তো ছিল না, দল থেকে আমাদের দূরে ছিল, এখন সে আছে আমাদের সাথে। তো কাজেই আর একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটি হলো রাজনৈতিক দলগুলো এটা তো সরকারি দল, সরকার না। যেমন সরকারের আপনি যদি একটা আইন না মানেন তাহলে পুলিশ আছে, আইন আছে, উপজেলা আছে, চাকরিচ্যুত করা হয়, ইউনো তার বা ডিসি কোনো কি করলে সরকার তার বিরুদ্ধে অপরাধ করলে বা কোনো কমান্ড না মানলে, সরকারের কোনো আদেশ না মানলে তার চাকরিচ্যুত হয়, চাকরি থেকে সাসপেন্ড হয়ে থাকে, চাকরি থেকে রিটায়ারমেন্ট দিয়ে দেয়, ফোর্স রিটায়ারমেন্ট। কিন্তু রাজনৈতিক দলটাতে এটা হলো স্বপ্রণোদিত হয়ে একজনে করে, এতে কোনো বেতন নাই, কোনো আইন কানুন নাই যে যার মাধ্যমে কোনো বিচার করা যাবে, সেটা তো আমরা করতে পারি না। এটা হলো স্বপ্রণোদিত, দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে আপনারা যারা রাজনীতি করেন। এই ধনবাড়ী উপজেলায় আর মধুপুর মিলা প্রায় 5 লক্ষ জনসংখ্যা। এই 5 লক্ষ কয়জন আওয়ামী লীগ প্রত্যক্ষ ভাবে করে? আপনারা যারা করেন, আমি অনেক সময় বলি যে রাজনৈতিক কর্মী যারা, এটা হলো অনেকটা বিড়ি খাওয়ার মতো, এটা একবার খাইলে আর এটা ছাড়া খুব কঠিন। এই বিড়ি খাওয়াটা হলো এরকম যে এই মানুষের একটা কাজ করা, এলাকায় মসজিদের জন্য যদি 1 টন টিয়ার নিতে পারেন, এটাই মনে একটা গর্ব। আমি হয়তো ধনবাড়ির জন্য অনেক কিছু করি, উপজেলা করেছি, রাস্তা করেছি, হসপিটাল করেছি, সেটা আমার জন্য এমপি হিসাবে অনেক বড়। কিন্তু আপনারা যারা তৃণমূল পর্যায়ের নেতা কর্মী, ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নিজের ওখানে রাস্তাটা নিতে পারলে কিংবা ওই জুম্বা ঘরের জন্য, মসজিদের জন্য কিছু অনুদান নিতে পারলেই গর্বে অহংকারে মনটা ভরে যায়। তাছাড়াও দল ক্ষমতায় থাকলে এটাই একটা অহংকার, আমার দল ক্ষমতা। সালিশ দরবারে গেলে একটু খাতির করে আওয়ামী লীগের নেতা, চার দোকানে গেলে হয়তো চারটা তাড়াতাড়ি দেয়, এটাও মনের মধ্যে একটা আসে। রাস্তাতে হেঁটে গেলে সালাম দেয়। সুযোগ সুবিধা কিন্তু ওই গাড়ি চালায় মেয়র, গাড়ি চালায় উপজেলা চেয়ারম্যান, গাড়ি চালায় এমপি সাহেব, সুযোগ সুবিধা সব এমপি চেয়ারম্যান। সাধারণ কর্মীদের তেমন কোন সুযোগ সুবিধা তেমন কিছুই নাই। তারপরেও বিড়ি খাওয়ার মতো, নেশার মতো এটা করতে ভালো লাগে। মানুষের একটা উপকার করলে কল্যাণ, এটা মানুষের জন্মগত, সব মানুষ এটা থাকে না। বেশিরভাগ মানুষ হলো, জওহরলাল নেহরু বলেছেন যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ হলো আত্মকেন্দ্রিক, নিজের পরিবার, আত্মীয় স্বজন, কাছের পাড়া বলতে তার বাইরে তারা চিন্তা করে না। বেশিরভাগ মানুষ পৃথিবীতে, কিছু সংখ্যক লোক তারা মানুষের কল্যাণ মঙ্গলে নিজেদেরকে নিয়োজিত করে এবং সর্বোচ্চ ত্যাগের জন্য তাদের মানসিকতা, জীবন দিতেও তারা দ্বিধা করে না। যুগে যুগে, শতাব্দী শতাব্দীতে এরকম সারা পৃথিবীতেই এরকম কিছু কিছু মানুষের জন্ম হয়েছে, মহামানব। উচ্চ পর্যায়ে হয়েছে, নিচের পর্যায়ে, গ্রাম পর্যায়ে এরকম অনেক মানুষ, তারা মানুষের কল্যাণ মঙ্গলের চিন্তা করে সব সময়, এবং তারাই রাজনীতিবিদ। তারা রাজনীতি করে, রাজনীতি করার লক্ষ্য একটা আদর্শকে কেন্দ্র করে, একটা পথ লক্ষ্যকে
লক্ষ্যটা কেমন? যেমন অনেক রাজনৈতিক দল আছে তারা সন্ত্রাসে বিশ্বাস করে, ওই যে জঙ্গি, ধর্মীয় জঙ্গিরা, সেই পথ আদর্শটা হলো তারা ধর্মীয় আদর্শ, আর আমরা হলাম মানবতার আদর্শ। আওয়ামী লীগ আমরা যারা করি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান, ধর্ম বর্ণ নির্বিশেষে, গায়ের রং কালো সাদা তারপরে বাদামি রং যেই হোক, সকল মানুষের সমান অধিকার, সমান। এটা হলো আওয়ামী লীগের নীতি। আওয়ামী লীগ মানবতায় বিশ্বাস করে, সকল মানুষ সমান এবং সকল মানুষ জন্মগতভাবে ইকুয়াল, অল ম্যান বর্ন ইকুয়াল। এই যে সকল মানুষ সমান, এটা হলো আওয়ামী লীগের নীতি, এটি আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব। আমি আমার মন্ত্রণালয়ে আপনারা যেমন দেখবেন আর কি, ঢুকতেই দরজার মধ্যে একটা বঙ্গবন্ধুর উক্তি আছে, আমি প্রত্যেক দিনই এটা পড়ি, দেখি তাকাইয়া। বঙ্গবন্ধু এখানে লিখছে, যারা সাম্প্রদায়িক তারা পশুর চেয়েও অধম। উনি কিরকম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করতেন, ধর্মকে, রাজনৈতিক ব্যবহারকে কিভাবে তিনি ঘৃণা করতেন, এবং এটা যে মানবতার শত্রু, মানবতার শত্রু ধর্মের নামে অন্যকে শোষণ করা, ধর্মের নামে আরেকটা মানব জাতিকে, যে খ্রিস্টান, আমি মুসলমান, খ্রিস্টান হইলে হিন্দু হইলে সে খারাপ, এটা যে কত খারাপ, এটা পশুর চেয়েও খারাপ। এটা শুধু আমাদের দেশে না, হিন্দুতেও যে বিজেপি করে কিংবা এই সাম্প্রদায়িক যদি হয়, হ্যাঁ তারাও একই, তারাও একই। আমি একটা গল্প বলি, অভিজ্ঞতা আমার। আমি ইয়েতে গিয়েছি ইসলামাবাদে, তখন বিএনপি সরকার, বিএনপিরও কিছু এমপি ছিল, একটা সেমিনারে গিয়েছিলাম। সেমিনারের পরে ওই প্রাইম মিনিস্টারের বাসায় একটা ছিল, ডিনারের দাওয়াত ছিল। ডিনারে গেছি, একটা টেবিলে আমরা বসছি, সেখানে বিএনপির নেতারাও আছে, বিএনপির কিছু এমপি আছে, জামাতের এমপি ছিল, জামাত ছিল, জামাতের এমপি, তারপরে ইন্ডিয়া থেকে বিজেপি একটা লোক, সে স্টেট মিনিস্টার ফর হেলথ, স্বাস্থ্যের স্টেট মিনিস্টার ছিল, তারপরে পাকিস্তানেরও বিভিন্ন নেতারা আছে আর কি, বিভিন্ন দলের, মুসলিম লীগ, তারপরে পাকিস্তানের বিভিন্ন পার্টির। ওখানে একজন এমপি আছে, পরিচয় হলো, সে বললো বেলুচিস্তানে, সে ওইরকম রাজনীতি করে না, লেখাপড়াও জানে না, শিক্ষিত না, আধা শিক্ষিত, ইংরেজি বলতে পারে না ঠিক মতো। সে বললো যে আমি রাজনীতি করি নাই, পারভেজ মোশাররফ পারভেজ মোশাররফের মাশাআল্লাহ গভর্নমেন্ট বলে, একদিন আমার কাছে ইয়েরা গেল, আইএসআই পাকিস্তানের ইন্টেলিজেন্স গিয়া বললো যে পারভেজ মোশাররফ তোমার ডাকছে, তোমার এমএনএ, ওরা এমএনএ বলে, তোমার এমপি বানাবে। তা আমি বুঝি নাই কেমন এমপি বানাবে, আমার সাইন টাইন করে দেড়া মেলা দিয়া আমি এমপি হয়ে গেছি। সবাই খুব এনজয় করতেছিল, হাসাহাসি করতেছিল, ও একটা সত্য কথাটা বলতেছিল যে এই বর্তমান সরকার আর্মিরা আমার একটা চেয়ারম্যান ছিল, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, তারা এটা এমপি বানায় দিয়েছে। আর্মিরা তো ওইভাবেই সরকার গঠন করে, জিয়াউর রহমানও তাই করছে, এর সাথে করছে, লোক ধরে ধরে আইনা দলের মধ্যে নেয়। মায়ানমারেও তাই করছে। যখন যে আমাদের এরকম পরিচয় হচ্ছে, একজন বলতেছে যে আমি বললাম আমি আওয়ামী লীগ দলের নাম, আরেকজন বলল বিএনপি, তারপর বলছে যে আমি জামাত, আমাদের খুলনার এক দাঁড়িয়ালা, নামটা ভুলে গেছি, সে বলে আমি জামাত। তারপরে একজন বলতেছে যে আমি বিজেপি। তখন হচ্ছে বেলুচিস্তানের ওই যে মূর্খ সে বলতেছে বিজেপি আর জামাত বলে এক হওয়া, এক হওয়া। বুঝছো তোমরা জিনিসটা? মানে বিজেপি যাহা, জামাত তাই, ওইটা সে ঠিকই বুঝছে, লেখাপড়া চলে না, লেখাপড়া চলে না, কিন্তু ওইটা সে ঠিকই বুঝছে। দুইটাই হলো মানে ধর্মকে রাজনীতি করে, মৌলবাদী, দুইটাই এক্স্যাক্টলি, দুইটাই হলো মৌলবাদ, বলে এক হওয়া, এক হওয়া। তো যাই হোক, আমাদের রাজনীতিটাই হলো বঙ্গবন্ধুর হলো অসাম্প্রদায়িক এবং সমতার ভিত্তিতে, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে, একটা ন্যায়ের ভিত্তিতে সুষম একটা সমাজ। বলো, আমি নিজে চিন্তা করি নাই দুইটা জিনিস, কোনদিন আমি চিন্তা করি নাই। সরকার ত্রাণ দেয় কি? ত্রাণ দেয় চাল, গম, আগে দুধ দিত, বাকি আমেরিকার দুধ আসতো, পাউডার মিল্ক, তারপরে শাড়ির কাপড় টাপড়, শাড়ি টাড়ি এগুলো দেয়। কিন্তু সরকার যেরকম ঘর করে দিবে, পাকা ঘর, এটা কি তোমরা কেউ চিন্তা করছো কোনো সময়? আমি কোনদিন চিন্তা করি না, আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই, আমার মাথায় কোনোদিন আসে নাই যে আমরা সরকার থেকে ভূমিহীনদের এরকম ভূমি দিব, ঘর করে দিব।
এরকম ঘর করে দিচ্ছে একেবারে হাজার হাজার মানুষকে। এটা মনে হয় যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এটা করতে পারে, সেই এই তার চিন্তা চেতনা তার মধ্যে কাজ করেছে। আর একটি হলো, আজকে যখন গাড়ি চালাই আসতেছিলাম, তখন আজকে দেখো ওই টাঙ্গাইল থেকে ঢাকার রাস্তা কিন্তু মোটামুটি হয়ে গেছে আর কি, তেমন আর খারাপ কোথাও নাই। সম্প্রতি যারা গেছো নিশ্চয়ই খেয়াল করেছো। এবং যে দুই পাশ দিয়ে যে করছে স্লো মুভিং আস্তে, এই রিক্সা টিক্সা এগুলা চলার জন্য, গাড়ি টাড়ি চলার জন্য রাস্তা করছে, এটাও কিন্তু একটা অসাধারণ ব্যাপার। আমিও কোনদিন চিন্তা করি নাই। এটা নেত্রী শেখ হাসিনা কখন করলো? 96-তে যখন ক্ষমতায় আসছিল। তারপরে হাটিকলমি বলে সিরাজগঞ্জ, হাটিকমল থেকে নাটোর পর্যন্ত এই রাস্তার মধ্যে বিদেশি টাকায় তিনি ওই পাশে দেয় স্লো মুভিং ভেহিকেলের করে দিল রিক্সা টিক্সার জন্য। হ্যাঁ, চলন বিলে, এক্স্যাক্টলি চলন বিলে। সেই চলন বিলে এই ঢাকা টাঙ্গাইল রাস্তায় কিন্তু 4 লেন করছে, কিন্তু এখানে অরিজিনাল যে এশিয়ান ডেভেলপমেন্টের টাকা 3000 কোটি টাকার এই প্রজেক্ট, সেখানে কিন্তু এই ছিল না পাশ দেওয়ার রাস্তা। পরে নেত্রী ডেকে নিয়ে বলছে যে এটা যোগ করো। এই জন্য রাস্তাটা করতে এত দেরি হলো, কিন্তু ওইগুলা ডিজাইন করে পিকচার করতে। তো এই চলন বিলে এটা দেখো মনে হলো যে নেত্রীর হৃদয় এত বড়, বঙ্গবন্ধুর কন্যা, এবং এই আইডিয়া গুলো ওনার মাথায় কোথায় থেকে আসে? এগুলা করেই তো মানুষের মন জয় করে। যতই বলুক যে বিএনপি যে আন্দোলন জমাইতে পারে না কেন, জনসমর্থনটা ওদের নাই বলেই কিন্তু আগুন লাগাচ্ছে, হরতাল দিচ্ছে, এই করছে, কিছুতেই আর তারা সফল হতে পারছে না। জনমতটা কিন্তু নাই, তাদের পক্ষে নাই। এবং 2018 নির্বাচনেও আমরা যেভাবে দেখছি, সেই গারোবাজার, তারপরে যে এখানে এই সমস্ত এলাকায় মোমিনপুর 2টা-2.5টা পর্যন্ত বাচ্চা কুলে নিয়ে একদম ঝিমাইতেছে, এরকম পুরে যাচ্ছে। তারপরেও আমাদের কথা শোনার জন্য বসে আছে। তাদের যদি আন্তরিকতা না থাকবে, তাদের যদি সমর্থন না থাকবে, কোনোদিনই এইভাবে তারা বসে থাকতো না। তো এখানকার নির্বাচনে আমাদের যে বিপক্ষ হয়েছে, এটা আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত। যারা দলের কমান্ড মানে না, দলের শৃঙ্খলা মানে না, দলের ঐক্যকে তারা ধ্বংস করে। ঐক্য ছাড়া আমরা কোনদিন, those who divided they fall, those who united they stand। কাজে আমরা যদি ঐক্য না থাকে, তাহলে আমরা টিকে থাকতে পারবো না। ঐক্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শাস্তি যে হয় নাই তা না, তবে আরো কঠোর শাস্তি হওয়া উচিত ছিল। মূল্যায়ন নানান রকম, ওই যে হীরা বলতেছিল, কে যেন বললো যে হয়েছে কি হাইব্রিড আমাদের জেনারেল সেক্রেটারি বলে ওয়াদুল কাদের সাহেব, ধনবাড়িতে কে হাইব্রিড আমাকে বলেন তো, একজন দাঁড়ায় বলেন যে আমরা এমন একটা মানুষ পেয়েছি যে হাইব্রিড দল আন্তরিক ভাবে করেন। এখানে তারা একজনে বলেন তো, কেউ নাই, একজনও নাই। কারা আজকে ফেসবুকে এগুলো লিখতেছে হাইব্রিড? কারা লেখে এগুলো? ধনবাড়িতে হাইব্রিড কোথায়? 2001 সাল, আজকে হলো 20 সাল। 20 বছরে ভোট একটা কমছে না, বাড়ছে, শতগুণ বেড়েছে। এটা কি হাইব্রিডে হয়েছে? না। আমাদের কর্মকাণ্ড, আমাদের অবদান, মানুষের প্রতি আমাদের ভালোবাসা, মানুষের প্রতি আমাদের কল্যাণ মঙ্গলের চিন্তা, আমরা মানুষের কল্যাণ মঙ্গল করে মানুষের মন আমরা জয় করেছি। কেউ এখানে হাইব্রিড না। আমরা জানি অনেক নেতা আছেন এখানে, থানা কর্মীকে, বিএনপির যারা আহত কর্মীকে তারা কোনোদিন দেখতে যায় না। ময়মনসিংহ তো দূরের কথা, টাঙ্গাইল তো দূরের কথা, এইটা মধ্যপুরে তারা কোনোদিন দেখতে গেছে কিনা? কাজে একজনকে আমরাই অরিজিনাল আওয়ামী লীগ আর আমাকে হাইব্রিড, এই ধরনের নিজেদের মধ্যে বিদ্বেষ, ভেদাভেদ সৃষ্টি করা ঠিক হবে না। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই, ধনবাড়িতে বিএনপি কে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করেন না, এটা লাভ হবে না, কোন ক্রমে লাভবান হবেন না। এর চেয়ে সুন্দর সংগঠন বাংলাদেশে খুব কম জায়গায় রয়েছে। এরকম হৃদয়তাপূর্ণ, নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহমর্মিতা, পরস্পর প্রতি ভালোবাসা, আস্থা, এর চেয়ে বেশি খুব কম জায়গায় সংগঠনের মধ্যে রয়েছে। আমি তো প্রথমেই শুরুতেই আপনাদের বললাম যে এটা রাজনৈতিক সংগঠন। মানুষ ছিল, কোনদিন ছিল রাস্তাঘাট, মঞ্জু চেয়ারম্যানের দোকান,
অমকের বাসা, এর মধ্যেই তো মিটিং হইতো, এর মধ্যেই আলাপ আলোচনা হতো। ধনবাড়ি কলেজের অডিটোরিয়াম, ধনবাড়ি কলেজের অফিস। আমি তো আমার প্রশ্ন মনে আছে, আমি যে প্রথম এমপি হইলাম, এমপি মনোনয়ন পেয়ে প্রথম ধনবাড়ির সাথে যেদিন মিটিং, সেটাও ধনবাড়ি হাই নবাব ইনস্টিটিউশনের পিছনে বসে করে, পিছনে চেয়ার ফেলে তোমরা বসছিল না, প্রথম ধনবাড়ি স্কুলে নবাব ইনস্টিটিউশনে আমরা সেদিন বসলাম। তো যাই হোক, এই ধরনের কথা বলা ঠিক না, যে হাইব্রিড সবারই নিজ নিজের, অনেকেই ভুলভ্রান্তি করেছেন, অনেকেই তাদের দুষ্কৃতি, সেগুলো এখানে বলার কথা না আমার, আমি বলতেও চাই না। তবে সবাই যার যার মুখ আয়নায় দেখা উচিত এবং নিজের নিজে থেকে বিবেচনা করতে হবে যে দলের কমান্ড কি আপনারা কতটা নিজেরা মেনেছিলেন। কারচুপি করা হলো না কেন, বা আওয়ামী লীগের প্রার্থী আমাকে একজনে মেসেজ দিয়েছে যে আওয়ামী লীগের প্রার্থী দিলেন, আওয়ামী লীগ পাশ করলো, পাশ করানোর দায়িত্ব তো ছিল, যে পাশ করাই নাই, সেটার জন্য আমাদের তো হয়েছে আপনার সবাই ব্যতীত কষ্ট, কর্মীরা অনেক কাজ করেছেন, আমি নিজে আসতে পারি নাই, আমার যেহেতু আছে বাধা নিষেধ আছে, সরকারি ইয়ের কারণে আসতে পারি না, কিন্তু আমার মনেও কষ্ট আছে, আপনারাও কষ্ট অনেক বেশি পেয়েছেন। আমারও স্বাভাবিকভাবেই সারা যখন রেজাল্ট আসতেছিল বা পাস করবেন এটা তো আমি ভাবতেও পারি নাই, স্বাভাবিকভাবে আমিও অনেক আমার রক্তক্ষরণ হয়েছে। কিন্তু আমি মনে করি আমরা যদি অন্যায়ভাবে একটা কিছু করতাম তাহলে রক্তক্ষরণ আরো অনেক বেশি হতো, আপনাদের আরো অনেক বেশি রক্তক্ষরণ হতো, এবং দলের গায়ে, ধনবাড়ি আওয়ামী লীগের গায়ে একটা কালিমা লেপন করতাম। সেই কালিমা আমি কোনোদিন আমার নিজের গায়ে লেপন করতে চাই না। এই গত 12 বছরে বিএনপি আমাদের কত অত্যাচার নির্যাতন করেছে, কোনো সভা করতে দেয় নাই, আমার গাড়ি আক্রমণ করেছে এই বাস স্ট্যান্ডে এবং আমার মাথা করে দিয়েছে। প্রথম পাতায় নিউজ এসছে আমার আক্রমণের উপরে, কিন্তু এই 12 বছরে আমরা একটা মানুষের গায়ে হাত দিই নাই, একটা টোকাও দেই নাই, ফুলের টোকাও দেই নাই, বরং আমাদের পার্টির সাধারণ সম্পাদক ফরিদ প্রফেসরের হাত তারা ভেঙে দিয়েছে, বিএনপির হাত ভেঙে দিয়েছে, ঠিক না? মাথা ফাটিয়েছে। মধুপুরেও তাই। সব মানুষ বলে, মানুষের মনে একটা ধারণা ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সরকার শহীদের ক্রসফায়ার হবে, অথচ সরকার শহীদ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মেয়র ছিল, আমি তো কোনোদিন তার গায়ে হাতও দিই নাই, কেউ বলতেও পারবে না, সামান্যতম তাকে আমি কোনোদিন হয়রানি করিনি। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে ধনবাড়ি, সবাই বলে, এতে করে আপনাদের আমি বলি যে ভাবমূর্তি অনেক বেড়েছে। এই ভাবমূর্তি আমাদের ধরে রাখতে হবে, নির্বাচনে হারলেই আর এটাই শেষ নির্বাচন না, আরো সামনে নির্বাচন আছে। এবং একটা সিদ্ধান্ত আওয়ামী লীগের হয়েছে, কঠোর সিদ্ধান্ত, যারা বিদ্রোহী প্রার্থী যত জনপ্রিয়ই হোক তাদেরকে আওয়ামী লীগ সামনে নির্বাচনে মনোনয়ন দিবে না। এই বছর একটাও আমরা দিইনি, একটাও না। সারা বাংলাদেশে একজন মেয়রও যারা গতবার বিদ্রোহী প্রার্থী ছিল তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি। কাজে সেটাও কিন্তু অগ্রিম শাস্তি অলরেডি হ্যাজ বিন রেকর্ডেড। এই নির্বাচনের সব নির্বাচনেই আপনারা কাজ করেন। এই ধনবাড়ির মতো জায়গায় আমাদের এই নির্বাচনের পরে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে বাড়ি ঘরে আক্রমণ হয়েছে। এটা হয়েছিল 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে। তারপরে আমরা কোনোদিন, আমি সেটাই বলতেছিলাম যে আমাদের ধনবাড়িতে আমরা কোনোদিন সন্ত্রাস করি নাই। আমাদের সম্পদ, আমাদের শক্তি, মানুষের প্রতি আমাদের ভালোবাসা এবং তাদের কল্যাণ মঙ্গলের জন্য সর্বোচ্চ ত্যাগের মানসিকতা, এটি ধনবাড়ির আওয়ামী লীগ, এটি ধনবাড়ির আওয়ামী লীগের শক্তি। যাদের উপরে এই আক্রমণ হয়েছে আমি জানি, যে রনি যুবলীগের, মিন্টু ছাত্রলীগের, কায়সার, পলাশ, মিজান, সুমনের বাড়ি, আমি ইমিডিয়েটলি আমি আপনাদেরকে বলতে পারি যে আমি ব্যবস্থা নিয়েছি এটাকে বন্ধ করার জন্য। আপনারা জানেন
যারা এগুলা করছিল তাদেরকেও আমার কাছে অনেক জায়গা থেকে রিকোয়েস্ট গেছে, মাপ চেয়েছে। একদিন থানায় রেখে পরে দুপুরের দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও অনেক ইয়ের পরে। আমি তো খুবই ছিলাম ডিটারমিন যে তাদেরকে হাজতে পাঠানোর জন্য জেলে। যাকে অনেক রিকোয়েস্ট করেছে, তারা মুচুলিকা দিয়ে থানার থেকে বেরিয়ে গেছে। আমি এটা বলতে চাই যে যারা এই দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ধনবাড়িতে চলতে সামনের দিন অনেক চিন্তা করে হিসাব করে চলতে। একটি ঘটনাও যদি আবার ঘটে চরম মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে। যারা সেদিন হয়রানির শিকার হয়েছে আমি তাদের প্রতি সমবেদনা জানাই। তোমরা আমাদের পরিবারের সদস্য, তোমরা দলকে ভালোবাসো, জননেত্রী শেখ হাসিনার আদর্শকে ভালোবাসো, জননেত্রীকে ভালোবাসো, আমাকে ভালোবাসো। তোমাদের এই ভালোবাসার সবসময় আমি মূল্যায়ন করেছি। আগামী দিনেও আমি সর্বাত্মক চেষ্টা করব তোমাদের দলের প্রতি যে ত্যাগ ভালোবাসা এটাকে মূল্যায়ন করার জন্য। অবশ্যই আমি আচ্ছা, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনের আগে আবার এই সম্মেলন করা যাবে কিনা? নির্বাচনের পরে আমারও মনে হয়, আমি আপনাদের মতামত চাচ্ছি। একজনে বলেন, আমার মনে হয় আবার এই নির্বাচন করতে গেলে ক্ষতি হবে আমাদের প্রার্থীর। অন্তত একটা যেমন একজন যদি চেয়ারম্যান প্রার্থী হয়, চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দিতে পারলাম না, তাকে অন্তত বলতে পারবো যে দলের সভাপতি করে দিব বা সেক্রেটারি করবো। অবশ্যই, এবং সেই ধরনের চিন্তাও আমাদের থাকবে, তাই না? এক দুইজনকে যারা খুব পটেনশিয়াল প্রার্থী তাদেরকে ওইভাবে অ্যাকোমোডেট করা, এবং সেটা আমাদের জন্য একটা ভালো হবে এই হিসাবে ব্যবহার করা। হ্যাঁ, আমরা তো বুঝি কে চেয়ারম্যান হইতে পারবে, অত জনপ্রিয়তা সামান্য কম বেশি, সেখানে গিয়ে তো মনোনয়ন দেওয়া কঠিন হয়। আসলে আমরা এমনি আলোচনার জন্য বলছি, এই চেয়ারম্যানের মনোনয়ন দেওয়াটাই আমাদের জন্য একটা বিরাট সাংঘাতিক একটা ইয়েছে। সারা দেশের একদম অনেকে এটা করে না, কারণ চেয়ারম্যান নির্বাচনটা হয় স্থানীয় ভাবে, রাস্তার এই পার ওই পার, 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, নানান আত্মীয় স্বজন নানান কিছু থাকে। এখানে দলীয় নির্বাচন নৌকা, এটা আমাদের জন্য খুবই কঠিন, এবং আমি এমপি হিসাবে আমার জন্য তো আরো ক্ষতিকর, চরম ক্ষতিকর। সেটা দিতাম যে খুশি হয়ে আসুক। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যাই হোক, এটা নেত্রী মানে না, আর পার্টির উপরে নানান রকম দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা নিয়ে গ্রুপিং আছে, কাজে এটা সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে চেয়ারম্যানের মনোনয়ন দিবে, কাজে চেয়ারম্যানের মনোনয়ন, হ্যাঁ হ্যাঁ, কাজেই হ্যাঁ। তো আচ্ছা, আরো একটা জিনিস আমি বলি আপনাদের তথ্য, আপনারা কর্মীরা এটা জেনে রাখেন। অনেক নেতারা আমাকে বলেছে যে তখন চেয়ারম্যান আরো কম ভোট পেয়েছিল, আমরা নাকি অনেক সেন্টার থেকে ডিক্লেয়ার দেওয়া বেশি করে নিচ্ছি। এটার সামান্যতম কোনো ভিত্তি নাই। একদম যা ভোট হয়েছে, যে যা পেয়েছে, একজাক্টলি সাংবাদিকরাও জানে, সাংবাদিকরা এটা নিউজ করতো। এখানে অনেক ইন্টেলিজেন্সের লোক থাকে, ডিজিএফআই, তাদের কাছ থেকে রিপোর্ট নিতে পারেন। আমার কাছে ডিজিএফআই, এসবি, এনএসআই, 3টা গোয়েন্দা সংস্থা, 3টাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে রিপোর্ট দিয়েছে যে এত সুন্দর নির্বাচন হয় না, যদিও এমপির প্রার্থী ফেল করেছে,
কিন্তু এতে করে মানুষের কাছে তার ভাবমূর্তি বাড়ছে যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। এত সুন্দর সুষ্ঠু নির্বাচন অতীতে খুব কম হয়েছে। হ্যাঁ, 1000 ভোট মাত্র, অনেক ভোটের তো ব্যাপার না, 1000 ভোটের ব্যাপার ছিল। 600 ভোট দিলেই তো হয়ে যায়। এক জায়গায় একটা সেন্টারে 600 ভোট কম দিলেই হয়ে যেত। তো ঠিক আছে, আমি আর বক্তৃতা বাড়াই না, এই কথাটা ঠিক না। পলিটিক্যাল বক্তব্য আরেকদিন করুন। এত সুন্দর মিটিং, এত কর্মীরা এসছে, মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো, আত্মা জুড়িয়ে যাওয়ার মতো। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলো ভালোভাবে করব। আর এলাকার একটা খবর হলো, গতকাল একনেক মিটিং ছিল টাঙ্গাইলের 10টা পৌরসভার জন্য 272 কোটি টাকার একটা প্রকল্প, 272 কোটি টাকার একটা প্রকল্প অনুমোদন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। আমি আবার মাননীয় প্রধানমন্ত্রীকে টাঙ্গাইলের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। প্রাইম মিনিস্টার বলছে যে এই খালি মুখের ধন্যবাদ আমরা নেই না, টাঙ্গাইলের চমচম কই, সন্তোষের সন্দেশ কই। কাজেই সন্দেশ নেই, আমার কি সন্দেশ। আর সেই প্রজেক্টে ধনবাড়ি পৌরসভার জন্য 34 কোটি টাকা আছে, 34 কোটি। উপজেলা চেয়ারম্যান আগের জন, এখন তারা 5 বছরও 34 কোটি টাকা পায় না। আমরাও এমপি হিসাবে 34 কোটি, আমরা 34 কোটি টাকা পাই না। ওই যে বলতেছে 40 বছরের বরাদ্দ 15 লাখ 20 লাখ এরকম করে আসে, আর সেখানে 34 কোটি টাকা। ধনবাড়ির উন্নয়ন হবে, ডক্টর রাজ্জাক উন্নয়ন করে, ডক্টর রাজ্জাক প্রকল্প আনে। 34 কোটি টাকা এসেছে এই ধনবাড়িতে, 34 কোটি টাকা। কাজেই যারা নতুন মেয়র হয়ে আসছে তারা যেন মনে করে না যে 34 কোটি টাকা কৃতিত্ব তাদের। এই কৃতিত্ব ডক্টর রাজ্জাকের, কম বেশি হলো তপনের আছে। ঠিক। কাজেই একক নেতৃত্ব না, এটাই শেষ নির্বাচন না। যারা হয়েছেন, ইলেক্টেড হয়েছেন, তাদের মনে রাখতে হবে চার্চিল প্রথম নির্বাচনে দাঁড়িয়ে সে ফেল করেছিল। তো ওই দেশে নিয়ম হলো যে পাস করে সে টেলিফোন করে, যে ফেল করছে তারে টেলিফোন করে বলে যেরকম তাকে সমবেদনা জানায়। চার্চিল বলছেন যে ঠিক আছে, তুমি জয়লাভ করছো, তোমাকে আমি অভিবাদন দিচ্ছি, কিন্তু এটাই মনে রাখি এটাই শেষ নির্বাচন না, সামনে নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো কাজেই আমি আর বক্তব্য বাড়াই না, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।